আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি মোস্তাক স্যার। আজ তোমাদের সামনে আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় আলোচনার পূর্বে আমাদের আগে বেসিক জানা দরকার। এখানে গাণিতিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। গাণিতিক প্রতীক নিয়ে যে অঙ্কগুলো আমরা করি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো গাণিতিক প্রতীক কি, আমাদের এই বিষয়টি সম্পর্কে আগে জানতে হবে। গাণিতিক প্রতীক কোনগুলো? এক কথায় আমরা জানি যে অঙ্ক লেখার জন্য, অঙ্কের ভাষা লেখার জন্য যে প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেগুলোই গাণিতিক প্রতীক। যেমন আমরা অঙ্ক লেখার জন্য সংখ্যা প্রতীক ব্যবহার করি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এখানে 0 থেকে 9 পর্যন্ত এইগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক, আবার অঙ্ক প্রতীকও বলা হয়। সংখ্যা প্রতীক ও অঙ্ক প্রতীক দুইটা যে কোনো একটি বললেই হবে। কিন্তু 10 কিন্তু সংখ্যা প্রতীক না, কারণ আমরা 10 লেখার জন্য 1 এবং 0 ব্যবহার করেছি। সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক এই 10টিকে বলে, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি। এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। কি বলা হয়? সংখ্যা প্রতীক। যেমন আমরা যদি 35 লিখি, 35 35 লিখি, তাহলে এই 35 লেখার জন্য আমরা কি নিয়ে আসলাম এখানে? 3, 5। তাহলে 35 লেখার জন্য, এই 35 সংখ্যাটি লেখার জন্য এখান থেকে দুটি প্রতীক নিয়েছি, একটি হচ্ছে 3 এবং একটি হচ্ছে 5। এই দুটি প্রতীক নিয়ে আমরা 35 লিখেছি, এটা একটি সংখ্যা হয়েছে। এভাবে আমরা যতগুলো সংখ্যা লিখব, আমি যদি 11 লিখি তাহলে আমি কয়টা 1 লিখলাম? 2টা। এখানে 1 1 দুইবার লিখলে 11 হয়। এভাবে যতগুলো সংখ্যা আছে, ছোট বড় যত বড়ই সংখ্যা লিখি, এই 10টি প্রতীকের মাধ্যমে আমরা লিখি। হাজার, লক্ষ, কোটি, যাই যত বড় সংখ্যা লিখি না কেন, আমরা এই 10টি প্রতীকের মাধ্যমে আমরা বড় বড় সংখ্যা লিখি। এখন এই গেল সংখ্যা প্রতীক। এরপরে আমরা অঙ্ক লেখার জন্য আরো কিছু প্রতীক ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি? প্রক্রিয়া প্রতীক। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টিকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যেমন এই যোগ কখন করব? যখন দুটি সংখ্যাকে আমরা মোট করব। যেমন 4 আর 3 একসাথে বা একত্রে যদি আমরা রাখি, তাহলে এর পরিমাণ হয়ে যাবে কি? 3 যোগ 4 7 হয়ে যাবে। এই দুটিকে যোগ করার জন্য ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা যখন কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বাদ দিব, তখন আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব। এভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ অঙ্ক লেখার জন্য এই 4টি প্রতীক ব্যবহার করি। এরপরে আছে আমাদের কি? সম্পর্ক প্রতীক। যেমন এটা হচ্ছে কি? গ্রেটার দ্যান, এটি হচ্ছে কি? লেস দ্যান। এর মানে এটার নাম হচ্ছে বড়, এটির নাম হচ্ছে কি? ছোট। হ্যাঁ, তারপরে গ্রেটার দ্যান, লেস দ্যান, সমান। তারপরে হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, সমান। তারপরে সমান মানে ছোট অথবা সমান, বড় অথবা সমান। কয়টি হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আরো 3টা আছে। আরো 3টা কি আছে? এই যে বড় সংখ্যাটি আছে, এটার মাঝখানে যদি একটা দাগ টেনে দিই, তাহলে কি হলো? এর নাম হয়ে গেল বড় 9। আবার যদি ছোট সংখ্যার মাঝখানে একটা দাগ টেনে দিই, এটা কি হলো? ছোট 9, এর নাম হলো ছোট 9। সমানের মাঝখানে যদি একটা দাগ টেনে দিই, তাহলে এটা কি হলো? সমান 9। এভাবে মোট কয়টি প্রতীক? এগুলো 8টি প্রতীক। এই 8টি প্রতীকের মাধ্যমে আমরা এই 8টি সম্পর্ক প্রতীক, এই 8টিকে কি বলা হয়? সম্পর্ক প্রতীক। এই 8টিকে বলা হয় সম্পর্ক প্রতীক। কেন এগুলোর নাম সম্পর্ক? যেমন এখানে এটিকে বলা হয় বড়, এই বড় চিহ্ন, তার মানে এই সংখ্যাটা যখন সংখ্যার এ পাশে আমি লিখলাম 8, এ পাশে লিখলাম 3, অর্থাৎ এই প্রতীকের মুখটি যেদিকে থাকবে সেই দিকে বড় সংখ্যাটি লেখা হয়। তাহলে এই প্রতীকের এ পাশে বড় সংখ্যা থাকবে, ওই পাশে থাকবে ছোট সংখ্যা। এই জন্য এটিকে বলা হয় বড়, বড় চিহ্ন। মানে গ্রেটার দ্যান। 8 3 এর চাইতে কি? বড়। 8 3 এর চেয়ে কি? বড়। এভাবে 8 এর সাথে 3 এর মধ্যে একটি সম্পর্ক হচ্ছে কি? যে 8 3 এর চেয়ে বড়। 8 3 এর চেয়ে বড়, এটি হচ্ছে 8 এবং 3 এর মধ্যে একটি সম্পর্ক। এভাবে যদি আমরা
যেমন 3 যোগ 5 সমান 12 মাইনাস 4। যদি এই যে এদিকে একটা অঙ্ক আছে এদিকে একটা অঙ্ক আছে, মাঝখানে কি বসাচ্ছি, মাঝখানে একটা সমান বসিয়ে দিলাম, তাহলে এটার মধ্যে এটা এটি আর এটি, এই গাণিতিক বাক্যটি এই গাণিতিক বাক্যটির মধ্যে সম্পর্ক হচ্ছে কি, এই দুটো পরস্পর কি সমান। কেন সমান? 3 আর 5 যোগ করলে 8 হয়, 12 মাইনাস 4 যোগ করলেও, মানে 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। তাহলে উভয়ের মান হচ্ছে 8। এখানে যদি আমি যোগ করি 8 পাবো, এখানে যদি বিয়োগ করি 8 পাবো, তার মানে 8 সমান 8। তাহলে সমান মানে কি, দুই পক্ষই সমান, এই জন্য এখানে সমান প্রতীক বসানো হয়েছে, এই জন্য এটাকে সম্পর্ক প্রতীক বলে। তার মানে এটার সাথে এই গাণিতিক বাক্যের সম্পর্ক হচ্ছে সমান। এছাড়া আরো দুইটি প্রতীক আমরা আরো দুইটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে যে এই সংখ্যাগুলো দিয়ে আমরা যে ধরনের বাক্যগুলো লিখি সেগুলোকে বলি আমরা কি, গাণিতিক বাক্য। যেমন এই যে উপরে 3 যোগ 4 সমান 7 লেখা আছে, এটি হচ্ছে একটি গাণিতিক বাক্য। তার আগে আমাদের জানতে হবে গাণিতিক বাক্য কাকে বলে। গাণিতিক বাক্য হচ্ছে যে বাক্য সত্য না মিথ্যা তা যাচাই করা যায় বা নির্ণয় করা যায়, দেখে বোঝা যায় যে বাক্যটি সত্য না মিথ্যা, সেই ধরনের বাক্যটিকে আমরা বলবো গাণিতিক বাক্য। যেমন 5 যোগ 6 সমান 11, তাহলে এই বাক্যটি কি, 5 আর 6 যোগ করলে 11 হয়, এই বাক্যটি কি, গাণিতিক বাক্য। কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে এই বাক্যটি সত্য, 5 আর 6 যোগ করলে 11 হয়। এই প্রতীকগুলো দিয়ে, গাণিতিক প্রতীকগুলো দিয়ে আমরা গাণিতিক বাক্য লিখি, এটাকে বলা হয় গাণিতিক বাক্য। অপরপক্ষে যদি আমরা এরকম লিখি যে 5 মাইনাস ক সমান 4, তো 5 মাইনাস ক সমান 4 এটি গাণিতিক বাক্য না খোলা বাক্য? এটি অবশ্যই একটি খোলা বাক্য। খোলা বাক্যের সংজ্ঞা হচ্ছে কি, খোলা বাক্য আমরা বলি যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, যে বাক্য সত্য না মিথ্যা, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকেই বলবো আমরা খোলা বাক্য। এখানে দেখি যে ক আছে, কি আছে, ক আছে, ক এর মান 1, 2 না 3 কোনটি সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। হয়তো বুঝতে পারছি অঙ্ক করার পরে আমরা ক এর মান বের করতে পারবো, তখন বুঝবো যে বাক্যটি সঠিক না মিথ্যা, কিন্তু এখন তো আমরা ক এর মান দেখতে পাচ্ছি না, ক এর মান 1 আছে না 2 আছে, কিছু কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এই জন্য এই বাক্যটি যাচাই করা, চোখে দেখে কিন্তু যাচাই করা যাচ্ছে না যে বাক্যটি সত্য না মিথ্যে, চোখে দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখানে সংখ্যা প্রতীক নেই, এখানে একটি অক্ষর প্রতীক আছে ক। ক এর মানটা আমরা নির্ণয় করতে পারছি না, চোখে দেখে আমরা বুঝতে পারছি না। কিন্তু যখন ক এর মান আমরা বের করবো অঙ্ক করে, যোগ বিয়োগ করে, তখন আমরা বুঝবো যে ক এর মান 1 না 2 না 3, তখন বুঝতে পারবো। অঙ্ক করার আগে আমরা সঠিক মানটা দেখতে পাচ্ছি না, এই জন্য এই বাক্যটিকে বলা হয় খোলা বাক্য। আর এই জন্যই সংজ্ঞাতে বলা হয় যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না তাকেই বলবো আমরা খোলা বাক্য, আর যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাকে বলবো আমরা গাণিতিক বাক্য। তাহলে আমাদের গাণিতিক বাক্য এবং খোলা বাক্য সম্পর্কে আশা করি যথেষ্ট ধারণা হয়েছে। এখন আমরা চলে যাব অনুশীলনী 4-এর 1 নম্বর। আমরা এখন 1 নম্বর করব, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি 1 নম্বর লিখে নিয়েছি। 1 নম্বরে লেখা আছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো, এখানে একটু ভুল হয়েছে, প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। আবার পড়ছি, নিচের বাক্যগুলো কি গাণিতিক বাক্যে প্রকাশ করো। এখানে গাণিতিক বাক্য বলতে কি বোঝায় এটা আগে আমাকে জানতে হবে। গাণিতিক বাক্যটি হলো আমরা যে ভাষায় অঙ্ক লিখি, অঙ্ক লেখার জন্য আমরা যে ভাষা ব্যবহার করি, যেমন সংখ্যা প্রতীক ব্যবহার করি, তারপরে প্রক্রিয়া প্রতীক ব্যবহার করি, সম্পর্ক প্রতীক ব্যবহার করি, অক্ষর প্রতীক ব্যবহার করি, এইগুলো মিলে যে আমরা অঙ্ক করি, এইগুলোকেই বলছে সব মিলিয়ে গাণিতিক বাক্য। মানে গাণিতিক বাক্যে লিখতে হবে, গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য না গাণিতিক বাক্য সেটা প্রকাশ করতে হবে, বুঝাতে হবে। এখন 1 নম্বরে লেখা আছে কি 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। তাহলে এটির সমাধান কি হবে? 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়, এটা আমরা অনেকে বুঝে ফেলেছি অবশ্যই।
তারপরও অঙ্ক করতে হবে, যেহেতু আমরা করি। প্রথমে বাক্যটি আমাদের লিখতে হবে যে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। বাক্যটি গাণিতিক বাক্যে লেখা হলো। বাক্যটি গাণিতিক বাক্যে লিখলে হয় কি হয়, যে আমরা দেখি যে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। বাক্যটি গাণিতিক বাক্যে লিখলে হয় কি হয়, তাহলে 9কে 7 দ্বারা কি করতে বলছে, এখানে গুণ করতে বলছে। তাহলে আমরা অঙ্কের ভাষায় লিখি এখন যে 9 গুণ 7। 9কে 7 দ্বারা গুণ করেছি, গুণ করলে গুণফল কত হবে, 80 হবে। এই দুইটা সংখ্যাকে গুণ করে যেটা পাবো সেটা হবে 80। এই বাক্যে বলছি, আমি বলছি না। 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80, তাহলে এটা গুণ করলে গুণফল আমি কত পাবো, 80 পাবো। এটি গাণিতিক বাক্যে লিখেছি, কিন্তু বাক্যটি সত্য না মিথ্যা আবার লিখতে বলেছে যে খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো। তাহলে এই বাক্যটি কি সত্য না মিথ্যা, অবশ্যই মিথ্যা, কারণ 7 9 কত হয়, 7 9 63 হয়, কিন্তু এখানে তো 63 নাই, এই জন্য এই বাক্যটি মিথ্যা। এটি একটি গাণিতিক বাক্য, এটি মিথ্যা। এখন লিখতে হবে যে এটি একটি গাণিতিক বাক্য। কেন এটা গাণিতিক বাক্য হলো, কারণ এখানে দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে এটি বিচার করা যাচ্ছে সত্য না মিথ্যা বোঝা যাচ্ছে। 7 9 63 হয়, এখানে এদিকে হয় 80, 63 আর 80 তো সমান হতে পারে না। এই বাক্যটি হচ্ছে মিথ্যা। আর এটি যে দ্রুত আমরা নির্বাচন করতে পারছি বা দেখে বোঝা যাচ্ছে সত্য না মিথ্যা, এই জন্য এটি গাণিতিক বাক্য। যদি বোঝা না যেত, সত্য মিথ্যা যদি নির্ণয় করতে না পারতাম, তাহলে বুঝতে হতো যে এটি খোলা বাক্য। যেহেতু আমার এখানে কোনো অক্ষর প্রতীক নেই, অক্ষর প্রতীক থাকলেই এখানে খোলা বাক্য হয়ে যেত। তাহলে আমরা লিখতে পারি যে এটি একটি গাণিতিক বাক্য, এটি মিথ্যা। এটি কি মিথ্যা, বাস। এই হলো 1 নম্বরের সমাধান। তাহলে 1 নম্বর অঙ্ক হচ্ছে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। আমরা যখন খাতায় লিখবো তখন এখানে 1 নম্বর দিব, দিয়ে অঙ্কটি তুলবো আগে যে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। বাক্যটি গাণিতিক বাক্যে লিখলে হয় বা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। ঠিক আছে, গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় বা লিখলে হয়, একই কথা। তাহলে গাণিতিক বাক্যে লেখা হয়েছে 9 গুণ 7, এই দুটা গুণফল এখানে বলছে যে 80 হবে, সমান দিয়ে 80 দিয়ে দিতে হবে। এখন এই বাক্যটি গাণিতিক না খোলা বাক্য, তাহলে গাণিতিক বাক্য এটি এই জন্যই যে 7 9 63 দেখলে বোঝা যায় যে এদিকে 63 আছে ওদিকে 80 আছে, এটা দেখে নির্বাচন করা যাচ্ছে না মিথ্যা, বাক্যটি মিথ্যা, এই জন্য এটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। এবার আমরা 2 নম্বরে যাই যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। এই অঙ্কটি আবার লিখব। এবার 2 নম্বর, 42 থেকে ক বিয়োগ করলে কত হয়, 35 হয়। বাক্যটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। বাক্যটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে বাক্যটি যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি, মানে অঙ্কের ভাষায় যদি লিখি,
গাণিতিক বাক্য বলতে এখানে বলতেছে যে অঙ্কের ভাষায় প্রকাশ করতে বলছে। তাহলে অঙ্কের ভাষায় যদি প্রকাশ করি তাহলে আমাকে লিখতে হবে যে 42 থেকে ক বিয়োগ, তাহলে 42 বিয়োগ ক। এই 42 থেকে ক বিয়োগ করলে, হ্যাঁ, ক বিয়োগ করলে কত হয়? 35 হয়। ক বিয়োগ করলে 35 হয়। 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে 42 থেকে ক বিয়োগ করে আমরা কত পাবো? 35। ওখানে লিখে দিয়েছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, তার মানে 42 বিয়োগ ক সমান 35, মানে বিয়োগ করে 35 পাওয়া যাবে। 42 থেকে ক বিয়োগ করলে 35। এখন বিষয়টি হলো যে 42 থেকে যে ক বিয়োগ করলাম, এখানে 35 হলো, এটা তো দেখে বোঝা যাচ্ছে না ক এর মান কত। এখন ক এর মান তো 5ও হতে পারে, 7ও হতে পারে, 6ও হতে পারে। এখন অঙ্ক করার পরে বোঝা যাবে, আগে চোখে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে 35 হলো। এই জন্য এই বাক্যটির নাম হবে খোলা বাক্য। তাহলে এটি একটি খোলা বাক্য, এটি একটি খোলা বাক্য, খোলা বাক্য। তাহলে এটি একটি খোলা বাক্য, কারণ এটি স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে না যে 42 বিয়োগ ক, যদি আমি এটা যদি না রাখি, এটুকু যদি না রাখি, 35 যদি আমি অফ করে দিই, তাহলে 42 বিয়োগ ক কেউ কি বলতে পারবে? কারো বলার ক্ষমতা নাই যে 42 বিয়োগ ক কত হবে। কিন্তু যদি ক এর জায়গাতে যদি আমি 7 রেখে দেই, যে 42 বিয়োগ 7 কত হবে, তাড়াতাড়ি বলে দিবে, দ্রুত বলে দিতে পারবে যে 42 বিয়োগ 7 কত হবে, হিসাব করে বলে দিবে যে 35 হবে। কিন্তু শুধু যদি বলি যে 42 থেকে ক বিয়োগ করলে কত হয়, কেউ কি উত্তর দিতে পারবে? কেউ পারবে না, কারণ এখানে ক এর মান গোপন আছে, ক এর মান জানা নাই, অজানা। এই কারণে এই বাক্যটির নাম হলো খোলা বাক্য, এটি একটি খোলা বাক্য। এরপরে আমরা 3 নম্বরে যাব। এবার 3 নম্বর বলতেছে কি 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। 3 নম্বর আমরা এটা লিখতেছি না, এখান থেকেই করে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিলাম। হ্যাঁ, যে মনে করো আমরা 3 নাম্বার লিখলাম, যে 3 নাম্বার 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। হ্যাঁ, বাক্যটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করলে, গাণিতিক বাক্যে প্রকাশ করলে গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়, প্রকাশ করলে কি হবে যে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। এখানে কথাটা ভালো করে বুঝে নিতে হবে যে 120 কে কত দ্বারা ভাগ? 40 দ্বারা ভাগ। তাহলে 120 লিখতে হবে গণিতের ভাষায়, 120 কে 40 দ্বারা ভাগ করলাম, ভাগ করে ভাগফল কত হবে? 3 হবে। তার মানে এই দুটোকে যদি ভাগ করি, ভাগফল হবে 3, সমান দিয়ে আমরা 3 বসিয়ে দিলাম। তাহলে 120 কে 40 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়, 3 হয়। এই বাক্যটি দেখে বোঝা যাচ্ছে না সত্য না মিথ্যা, মানে 3 4 12, 3 4 12, 120, মানে 40 দিয়ে 120 কে ভাগ করলে 3 হয়। বাক্যটি কিন্তু সত্য। এটি কি? এটি একটি গাণিতিক বাক্য, কারণ এখানে দেখা মাত্র বোঝা যাচ্ছে। 120 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, দেখে বোঝা যাচ্ছে যে এখানে 3 হবে। তাহলে আমরা এখন লিখব যে এটি একটি গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, এটি সত্য, এটি একটি কি গাণিতিক বাক্য, এটি সত্য। তাহলে আমরা 1 নম্বরের 1 2 3 তিনটি অঙ্ক ছিল, এই তিনটি অঙ্ক আমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে যাব। জিনিস কিনে আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বরে লেখা আছে যে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। নিচে কিছু খোলা বাক্য আছে, কিছু বলতে দুইটা খোলা বাক্য আছে। আর এই খোলা বাক্যের যে অজানা প্রতীক, মানে ক খ দেওয়া আছে, যে অজানা প্রতীক, এই অজানা প্রতীকের মান বের করতে হবে।
অজানা প্রতীকের এমন একটা মান বের করতে হবে যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে আমরা এটার সমাধান করব এখন। এক নম্বর যে একটি ত্রিভুজের ক বাহু আছে। এক নম্বর হবে কি, একটি ত্রিভুজের ক বাহু আছে। আমরা সবাই জানি একটি ত্রিভুজের কয়টি বাহু? তিনটি বাহু। একটি ত্রিভুজে তিনটি বাহু আছে। এখানে কয়ের জায়গাতে যদি আমি 3 লিখে দিই, যে একটি ত্রিভুজের তিনটি বাহু আছে, তাহলে কি বাক্যটি সত্য হবে না? সত্য হবে। আর উপরে কিন্তু সেই কথাটাই বলছে যে যেন বাক্যগুলো সত্য হয়। এখন আমি 3-এর জায়গাতে যদি বলি যে একটি ত্রিভুজের 5টি বাহু আছে, তাহলে কি বাক্যটি সত্য হবে? হবে না। কারণ আমরা সবাই জানি একটি ত্রিভুজে 3টি বাহু থাকে। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে আমরা সবাই জানি একটি ত্রিভুজে 3টি বাহু আছে। আর এই 3টি বাহুকে, এখানে 3টি বাহুকে আমাকে ক এর মান হিসেবে বের করতে হবে। একটি ত্রিভুজের 3টি বাহু আছে, তার মানে ক বাহু আছে। তাহলে আমরা লিখবো যে আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু, ত্রিভুজের বাহু সমান 3টি। একটি ত্রিভুজের বাহু সমান 3টি, মানে একটি ত্রিভুজের বাহু আছে 3টি। হ্যাঁ, তাহলে অতএব আমরা এই ত্রিভুজের বাহু, যেখানে ক বাহু আছে, যদি আমরা এখানে একটি ত্রিভুজের বাহু সমান 3, তাহলে আমরা লিখতে পারি যে ক সমান 3। ক সমান 3। ক সমান কি? 3। একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, তাহলে ক সমান 3টি। উত্তর কিন্তু 3। অতএব ক এর মান 3 হলে বাক্যটি সত্য হবে। তাহলে ক সমান 3, ক এর মান 3 হলে বাক্যটি সত্য হবে। ক এর মান 3 হলে বাক্যটি সত্য হবে। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের বাহু সমান 3টি। অতএব ক সমান 3। ক এর মান 3 হলে বাক্যটি সত্য হবে। আর ক এর মান যদি 3 না হয়, তাহলে বাক্যটি সত্য হবে না। কারণ একটি ত্রিভুজের বাহু 3টি, এর 4টি বা 6টি বা 5টি এগুলো যদি হয় তাহলে সেটা মিথ্যা। তাহলে আমাকে সত্য, যেহেতু বাক্যগুলো সত্য হতে হবে, যেন সত্য হয়, তাহলে ক এর মান এখানে 3। এরপরে আমরা চলে যাই 2 নম্বর। 2 নম্বর কি বলছে? ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে, 2 নম্বর, ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। এখানে জিনিস কিনেছি কি? কয় টাকা? ক টাকা। ক বলতে কোন সংখ্যা, মানে কি পরিমাণ সংখ্যাটা বোঝা যাচ্ছে না। মানে ক টাকার জিনিস কিনেছি, দোকানদারের কাছ থেকে আমি ক টাকার দ্রব্য নিয়েছি। টাকার পরিমাণটা কিন্তু এখানে অজানা, যে 40 টাকা না 30 টাকা না 20 টাকা। এই ক টাকার জিনিস আমরা কিনেছি দোকানদারের কাছ থেকে। দোকানদারকে দিয়েছি 50 টাকা। দোকানদারকে দিয়েছি কত টাকা? 50 টাকা। দোকানদার আমাকে 23 টাকা ফেরত দিয়েছে, মানে 23 টাকা ফেরত নেওয়া হলো। দোকানদারের কাছ থেকে 23 টাকা ফেরত নেওয়া হলো। 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। দোকানদারকে যে আমি 50 টাকা দিলাম, তো দোকানদার আমাকে 23 টাকা ফেরত তো এমনি দিবে না। অবশ্যই তার যে পরিমাণ আমি দ্রব্য কিনেছি তার চাইতে তাকে বেশি টাকা দিয়েছি, এই কারণে সে টাকাটা আমাকে ফেরত দিয়েছে। ধরা যাক, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি দোকানদারের কাছ থেকে 12 টাকার জিনিস কিনলাম, আর দোকানদারকে দিলাম আমি 20 টাকা। জিনিস কিনলাম 12 টাকা, দোকানদারকে দিলাম 20 টাকা। দোকানদার আমাকে ফেরত দেবে কয় টাকা? 20 থেকে যদি 12 বাদ দিই তাহলে 8। তাহলে এটা দোকানদার, এটা হলো পণ্য, এটা হলো কি? এইটা মনে করো যে এত টাকা আমি পণ্য কিনেছি, এটা হলো পণ্য। আর এই 8 টাকা আমি ফেরত পেয়েছি, এটা ফেরত পেয়েছি। তাহলে দোকানদার আমাকে 8 টাকা দিচ্ছে আর 12 টাকার জিনিস কিনেছি। তাহলে এই দুটা জিনিস মিলেই হয়েছে কিন্তু 20 টাকা। তাহলে 12 আর 8 কি হয়েছে? 20 টাকা হয়েছে। কিন্তু এখানে বলছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তাহলে আমি জিনিস কিনেছি কত? ক টাকা। এই 12টা এখানে যদি ক থাকে, তাহলে ক টাকা
যোগ 8 টাকা সমান 20 টাকা, তাহলে ক এর মান আমি 12 টাকা পাবো। মানে এই ক টাকার জিনিস আমি কিনেছি, আবার দোকানদার আমাকে দিচ্ছে 8 টাকা, এখানে 1 কে দিচ্ছে আমাকে দোকানদার 23 টাকা। যদি আমি এখানে 23 লিখে দিই যে দোকানদার আমাকে 23 টাকা দিল, দোকানদার পণ্য কিনলাম ক টাকা, দোকানদার ফেরত দিল 23 টাকা। কেন ফেরত দিল? অবশ্যই দোকানদারকে আমি বেশি টাকা দিয়ে দিয়েছি। কত টাকা দিয়েছিলাম? 50 টাকা। তাহলে দোকানদারকে আমি টাকা দিয়েছিলাম 50 টাকা, এই 50 টাকা দোকানদার এর বিনিময়ে আমাকে সে ক টাকার পণ্য দিল, আবার 23 টাকা ফেরত দিল। কেন 23 টাকা ফেরত দিল? মানে পণ্য 50 টাকা সমান ছিল না, পণ্য 50 টাকা থেকে কম কিনেছি। কত টাকা কম কিনেছি? 23 টাকা। মানে 23 টাকা আমি ফেরত পেয়েছি, 23 টাকা দোকানদারের কাছে বেশি হয়ে গেছিল। আমি পণ্য ক টাকা কিনেছি, 50 টাকা দোকানদারকে দিয়েছি, আর বাকি থাকলো যত টাকা ছিল সেই টাকাটাই হলো 23 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি অঙ্কে? যে আমরা লিখতে পারি যে ক টাকার জিনিস কিনা। হ্যাঁ, গাণিতিক বাক্য এখানে কি বলতেছে যে অজানা প্রতীকের মান বের করো। তাহলে গাণিতিক বাক্যটিকে আমাকে আগে সাজাতে হবে। হ্যাঁ, যে গাণিতিক বাক্যটি হলো গাণিতিক বাক্যটি হলো, তাহলে দোকানদার না কিনেছি ক টাকার পণ্য, ফেরত পেয়েছি 23 টাকা, দোকানদারকে দিয়েছিলাম 50 টাকা। এখন ক এর মান বের করব। এখানে সমান যেহেতু আছে আমরা এদিকে বা চিহ্ন ব্যবহার করব। তাহলে ক আমি রেখে দিব 23, ওপরে গিয়ে কত হবে? 23 ওপরে গিয়ে এই এপারে যদি প্লাস থাকে 23 ওপরে গিয়ে বিয়োগ হবে। তাহলে অতএব ক সমান 50 থেকে 23 বাদ দিলে 27 টাকা। তাহলে এখানে ক এর মান 27 হলে বাক্যটি কি হবে? সত্য হবে। তাহলে এই বাক্যে ক এর মান, এই বাক্যে ক এর মান 27 হলে বাক্যটি সত্য হবে। তাহলে গাণিতিক বাক্যটি হলো ক যোগ 23 সমান 50। ক সমান এদিকে 23 যোগ থাকলে ওপারে গিয়ে হবে মাইনাস, 50 থেকে 23 বাদ দিলে আমি 27 পাই। তাহলে এই বাক্যে ক এর মান 27 হলে বাক্যটি সত্য হবে। তাহলে আমরা 2 নম্বর অঙ্ক আশা করি শিখে ফেলেছি। এই 2 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সম্পূর্ণ শিখে ফেলেছি। এরপরে আমরা 3 নম্বর করব, 4 নম্বর করব পরবর্তী ভিডিওতে। আশা করি অঙ্কগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।